স্বাগত সবাইকে সহজ আলাপের দ্বিতীয় পর্বে। আজ কথা বলবো বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ সাল, এই আইনটি নিয়ে। সম্প্রতি ৯ এপ্রিল মেঘনা আলম নামের একজন নারীকে তার বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং আমরা সবাই ফেসবুকে তার লাইভটি দেখার পরে বুঝতে পারি আসলে ওই ১২ মিনিটের ফেসবুক লাইভটিতে যে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার বাসায় আসে রাতের বেলা। তিনি বারবার জিজ্ঞেস করেন যে আপনাদের পরিচয় কি, কোনো ওয়ারেন্ট আছে কিনা। তারা সেভাবে কোনো সদুত্তর দিতে পারেন না। এক পর্যায়ে মেঘনা বলেন যে আমি আমার আইনজীবী সহ কাল থানায় আপনাদের সাথে দেখা করব। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে তারা দরজা ভেঙে মেঘনাকে নিয়ে আসে তার বাসা থেকে এবং একই সাথে তার মোবাইল, তার ল্যাপটপ সেগুলো জব্দ করা হয়। প্রায় ২৪ ঘন্টা মেঘনার কোনো খোঁজ খবর পাওয়া না গেলে তার আত্মীয় পরিজন সামাজিক গণমাধ্যমে ভিডিওটি শেয়ার করে সবার কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং তখন আমরা দেখতে পাই পুরো ঘটনাটি। এবং এই ২৪ ঘন্টায় যতবার তার আত্মীয় পরিজন থানায় গিয়েছে, ডিবি অফিসে গিয়েছে, তারা কিন্তু কেউ তাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি এবং ডিবি কিন্তু বলেনি যে তারা মেঘনাকে নিয়ে এসেছে। পরবর্তীতে সামাজিক গণমাধ্যমে বিপুল সমালোচনার প্রেক্ষিতে পরের দিন ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন অফিস তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রদান করে এবং সেখানে তারা বলেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা বাংলায় যেটিকে আমরা বলি বিশেষ ক্ষমতা আইন, এই আইনটির আওতায় মেঘনাকে আটক করা হয়েছে। আমি সঙ্গত কারণেই তাদের বিবৃতিটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই, কারণ সেটি নিয়ে একটু আলোচনার দরকার রয়েছে। বিবৃতিতে তারা বলেছেন, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগটি সঠিক নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। এই বিবৃতিটি যদি একটু খেয়াল করেন, প্রথম দিকে যে কারণগুলো বলা হয়েছে এই প্রত্যেকটি কারণই বিশেষ ক্ষমতা আইনে উল্লেখ করা আছে ধারা ৩-এ এবং এখানে বলা হয়েছে যে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নাকি গ্রেফতার করা হয়েছে। আমি দুঃখের সাথেই বলতে চাই কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসলে মেঘনা আলমকে গ্রেফতার করা হয়নি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে, নিরাপত্তা হেফাজতে তাকে রাখা হয়েছে। এতটাই নিরাপত্তা হেফাজতে তাকে রাখা হয়েছিল যে ২৪ ঘন্টা তারা স্বীকারই করেননি যে মেঘনা তাদের হেফাজতে আছে। এবং বৃহস্পতিবারের পরে কিন্তু শুক্র শনিবার ছিল, স্বাভাবিকভাবেই কোনো আইনি কার্যক্রম করা সম্ভব হয়নি। রবিবার পর্যন্ত কিন্তু তার বাবা মায়ের সাথে বা কারোর সাথে তাকে কিন্তু দেখা করার কোনো সুযোগ কিন্তু দেয়া হয়নি। এতটাই নিরাপদে মেঘনা ছিলেন বা আছেন। এখন দেখেন এই ১৯৭৪ সালের এই বিশেষ ক্ষমতা আইনটি যে প্রয়োগ করা হলো, যে ফ্যাসিস্ট সরকারের কথা আমরা বলি, সেই ফ্যাসিস্ট সরকারের ১৫-১৬ বছরেও কিন্তু এই আইনটি একবারের জন্যও প্রয়োগ করা হয়নি। আমাদের বর্তমান সরকার সংবিধান সংস্কার থেকে শুরু করে বিভিন্ন সংস্কারের কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে সংবিধান সংস্কার কিন্তু কমিশনটি কিন্তু সংবিধানে এই যে নিবর্তনমূলক আটক এবং এর কারণে একজন ব্যক্তির যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এটি সংক্রান্ত যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানে ৩৩ নাম্বার, সেটিকে কিন্তু বাতিলের সুপারিশ তারা দিয়েছেন। আবার দেখেন একই সাথে সরকার সেই ১৯৭৪ সালের ফ্যাসিস্ট আইন, যেটিকে আমরা বলতেই পারি, সেই আইনটিকে তারা আবার প্রয়োগ করছেন। কাজে এটি খুবই সাংঘর্ষিক একটি অবস্থানে তারা দাঁড়িয়ে আছেন বলে আমি মনে করি। আইনগত বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, তার আগে গতকাল ১৩ এপ্রিল একই সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এটি কোইন্সিডেন্স নাকি আমি সেটি জানি না, আমি ঘটনাগুলো একটু আপনাদের জন্য বলতেই চাই। গতকালই ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় আইন উপদেষ্টা একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে মেঘনা আলমের গ্রেফতার করার প্রক্রিয়াটি সঠিক হয়নি। আমি একই সাথে একটি সাধুবাদ জানাতেই চাই, কারণ
কোনো একটি আইনি প্রক্রিয়া বা সরকারের পক্ষ থেকে কোনো একটি পদক্ষেপ সঠিক না হলে সেটি পাবলিকলি এসে বলা বা কোনো সংবাদ সম্মেলনে এসে বলা যে প্রক্রিয়াটি সঠিক হয়নি, এই কালচার আমাদের মধ্যে নাই, এই রাজনৈতিক সংস্কৃতি আমরা গত অনেক বছরে দেখিনি আসলে। কাজী মাননীয় আইন উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটিকে আমি সাধুবাদ জানাই। একই সাথে তিনি এই কথাটিও বলেছেন যে সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শ্রমবাজার থেকে শুরু করে হজ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের সাথে আমাদের সবসময় একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের সম্পর্কটি রয়েছে। সেটির মাধ্যমে আসলে তিনি বোঝাতে চাইছেন যে আসলে যেই শীর্ষ কর্মকর্তার কথা বলা হচ্ছে তার সাথে মেঘনা আলমের যে একটি ব্যক্তিগত সম্পর্ক সেটিকে আসলে তিনি রাষ্ট্রীয় একটি জায়গা থেকে আসলে দেখছেন। কেন সেটি আমার কাছে পরিষ্কার নয়, যদিও তিনি বলেছেন যে যখন সরকারে থাকেন তখন একটি ঘরের সব কক্ষ নাকি দেখে ওনাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হয়, যেটি আমরা যারা শিক্ষক বা অ্যাক্টিভিজমের সাথে জড়িত তারা নাকি একটি কক্ষই আসলে দেখতে পায়। খুব ইন্টারেস্টিং একটি কথা তিনি বলেছেন, সেটি নিয়ে পরবর্তীতে আরো আলোচনা হতেই পারে। কিন্তু গত 13 এপ্রিল একই সাথে একজন ব্যক্তিকে মেঘনা আলমের সহযোগী হিসেবে বলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, আমি লাইনটি একটু পড়ি, আপনাদের জানার দরকার আছে পুলিশ কি বলেছেন এই প্রসঙ্গে। তারা বলেছেন 10 এপ্রিল সুন্দরী নারীদেরকে ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক তৈরি করে সম্প্রতি বিদায় নেওয়া যে শীর্ষ কর্মকর্তার কথা বলা হয়েছে তাকে ভয় দেখিয়ে $5 মিলিয়ন আদায়ের চেষ্টার প্রাথমিক প্রমাণ নাকি পাওয়া যাওয়ার কারণে সে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে অর্থ দাবির প্রতারণার মামলায় তাকে শুনানি শেষে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মানে প্রেমের ফাঁদে ফেলে ভয় দেখিয়ে একজন শীর্ষ কর্মকর্তাকে একটি দেশের এম্বাসির তাকে এই ধরনের একটি ফাঁদে ফেলা গেল। তিনি এতটাই শিশু মনের যে তিনি আসলে বুঝতে পারেননি যে তাকে আসলে ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে ভয় দেখিয়ে তাকে টাকা নেওয়া হচ্ছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে পুলিশের এই বিবৃতিটি। একই দিনে ঢাকা মহানগরের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। মানে দেখুন, ডিবি প্রধানের নিশ্চয়ই হঠাৎ করে সন্ধ্যাবেলা চা নাস্তা খেতে খেতে মনে হয়নি চলেন সবাই মিলে মেঘনা আলমকে ধরে নিয়ে আসি। এটি নিশ্চয়ই ওপরের থেকে কোনো একটি মন্ত্রণালয় থেকে কোনো একটি জায়গা থেকে তাকে নির্দেশটি দেয়া হয়েছে বলেই তিনি এই অপারেশনটি চালিয়েছেন, তিনি মেঘনা আলমকে গ্রেফতার করেছেন। তাকে সরিয়ে দিয়ে আমরা আসলে শাক দিয়ে মাছ ঢাকলাম নাকি কি ঢাকলাম আসলে আমি জানি না। এটি আসলে আমার কাছে মনে হয়েছে খুব একটা বিজ্ঞতার পরিচয় আসলে দেওয়া হয়নি তাকে সরিয়ে দিয়ে, কারণ এটি বোঝাই যাচ্ছে এটি তার একক কোনো দোষ ছিল না। এছাড়া গতকালই মেঘনা আলমের বাবা মেঘনার এই আটকাদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন এবং সেটির শুনানি করেছেন আইনজীবী সারা হোসেন। সেখানে বলা হয়েছে যে মেঘনাকে কেন মুক্তি দেয়া হবে না এবং বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ কেন আইন বহির্ভূত হবে না সেটি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন এবং আরো বলেছেন আদালত যে প্রক্রিয়ায় তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, তাকে 24 ঘন্টার বেশি ডিবি অফিসে রাখা হয়েছে, তাকে আইনজীবীর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং সেটি কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী হবে না সেটিও হাইকোর্ট জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 13 তারিখে গতকালই এই রুলটি জারি করার কারণে আমার মনে হয় সেটিও একটি খুব ইতিবাচক একটি দিক বলে আমি মনে করি। এখন কেন তারা বলছেন এটি আইনের পরিপন্থী বা অসাংবিধানিক সেটিও একটু আমি আপনাদেরকে বলতেই চাই। আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলো যদি আমরা দেখি সেখানে আপনারা দেখবেন যে সকলেরই আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। যেমন আমাদের 3য় ভাগে অনুচ্ছেদ 31-এ বলা হয়েছে যে আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এছাড়া 43 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রবেশ, তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহের নিরাপত্তা লাভের অধিকার থাকবে। মানে নিজ বাসা থেকে আমাকে জোর করে ধরে নিয়ে যাবে না, এটি একটি আমার মৌলিক অধিকার। একই সাথে আমাদের সংবিধানে 33 নম্বর অনুচ্ছেদে একটি খুবই কালো একটি অনুচ্ছেদই রয়েছে, আমি বলবো সেটি 33-এর 3-এর খ, যেখানে বলা হয়েছে এই যে নাগরিকের যে আইনের আশ্রয় লাভের অধিকারগুলো রয়েছে, আইনজীবীর সাথে সাক্ষাৎ করার অধিকার রয়েছে, এগুলো আবার নিবর্তনমূলক আটকের
মাধ্যমে যাকে আটক করা হবে, আইনের মাধ্যমে যাকে গ্রেফতার করা হবে, তিনি আবার এই অধিকারগুলো উনি এক্সারসাইজ করতে পারবেন না, তার এই অধিকারগুলো নেই। এবং সেই কারণে কিন্তু সংস্কার কমিশন কিন্তু এটিকে বাতিল করার জন্য সুপারিশ করেছেন। কাজেই এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে সংবিধানের মতো একটি সর্বোচ্চ আইনে এই ধরনের একটি অনুচ্ছেদ রয়ে গেছে এবং কোনো সরকারই কিন্তু আজ পর্যন্ত এই অনুচ্ছেদটিকে সরাননি। ঠিক যেমন 1974 সালের এই যে কালো আইন যেটিকে আমরা বলছি বিশেষ ক্ষমতা আইন, সেটিকেও কিন্তু কোনো সরকারই কিন্তু বাতিল করেনি। আপনারা জেনে থাকবেন যে এরশাদ সরকার পতনের পরে বিভিন্ন সময়ে যখনই আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার এসেছে, প্রত্যেকবার তাদের নির্বাচনী ইশতেহারে তারা বলেছেন এই কালো আইনটি তারা বাতিল করবেন এবং প্রতিবারই জনগণকে দেয়া এই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছেন, তারা কখনোই কিন্তু এই আইনটিকে বাতিল করেননি। এখন আমরা একটু দেখি আসলে এই যে আমরা বলছি বিশেষ ক্ষমতা আইন, এই বিশেষ ক্ষমতা আইনে আসলে কি বলা আছে। বিশেষ ক্ষমতা আইনটি যখন তৈরি হয়েছিল 1974 সালে, সেই সময়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল এবং এখন এই 2025-এ এসে যেই কাজগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, সে কাজগুলোর অনেকগুলোই আসলে এখন সেভাবে প্রযোজ্য হয় বলে আমি মনে করি না। তবে মূল বিষয় হচ্ছে এই আইনটি প্রয়োগ করে কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই অনেক সময় ধরে আটকে রাখা যাবে, যেটি একটি ভয়ঙ্কর বিষয় আমাদের সবার জন্যই। এবং সেখানে যে 8টি ক্ষতিকর কাজের কথা বলা হয়েছে, যেটি যদি সরকার সন্দেহ করেন যে কোনো ব্যক্তি সেই কাজগুলো করতে পারে বা তার যে কোনো একটি কাজ করতে পারে, সরকার তখন তাকে শুধুমাত্র সেই সন্দেহের ভিত্তিতে তাকে আটক করতে পারেন। মানে সরকারের যদি সন্দেহ হয়, খুবই ভেগ একটি বিষয়, কিন্তু সরকারের সন্দেহ হলো তারা এই আইনটি দেখিয়ে কিন্তু কাউকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং দেখেন সেখানে মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে দেশের সার্বভৌমত্ব ক্ষতি করার সন্দেহ যদি কাউকে করা হয়, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণে ক্ষতি করা, জননিরাপত্তা, বিভিন্ন সম্প্রদায় শ্রেণীর মধ্যে শত্রুতা, ঘৃণাবোধ, উত্তেজনা সৃষ্টি করা, আইনের শাসন বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা, এরকম 8টি ধারার কথা বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে সরকার যেখানে চাইবেন সেখানেই কিন্তু আটককৃত ব্যক্তিকে আসলে রাখা হবে এবং 15 দিনের মধ্যে তাকে জানাতে হবে যে আসলে কি অপরাধে তাকে আটক করা হয়েছে। তার মানে আপনি দেখেন 15 দিন ধরে হলেও তাকে কিন্তু বিনা বিচারে কাউকে কিছু তার সাথে যোগাযোগ করার অধিকার না দিয়ে তাকে আটকে রাখা যাবে এবং সে ব্যক্তি জানবেনও না ঠিক কি কারণ তাকে আটক করা হয়েছে। তো এইরকম খুবই মানে মৌলিক অধিকারের পরিপন্থী কিছু ধারা রয়েছে বলেই এটিকে কিন্তু কালো আইন বলা হয় এবং বিশেষ ক্ষমতা আইন বলা হয়। বিশেষ ক্ষমতাটি অবশ্যই সরকারের, সে কারণে এটিকে বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল পাওয়ার অ্যাক্ট বলা হয়। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু আলোচনা করতেই চাই যে বাংলাদেশে এই ধরনের একটি আইন থাকলেও আমেরিকায় বা যুক্তরাজ্যে শুধুমাত্র এমার্জেন্সি সিচুয়েশনে বা যুদ্ধাবস্থায় শুধুমাত্র এই ধরনের আইনের প্রয়োগ দেখা যায়, কিন্তু যখন কোনো যুদ্ধ নেই, একদম শান্তিপূর্ণ অবস্থা, একটি দেশে গণতন্ত্র আছে, সার্বভৌমত্ব ঠিক আছে, সেই সময়ে কোনো দেশে এই ধরনের আইন থাকতে পারে। আমি জানি না বাংলাদেশ ছাড়া এই ধরনের কালো নজির আসলে অন্য কোনো দেশে আছে কিনা। এবং এই প্রসঙ্গে আসলে কিন্তু বিভিন্ন সময়ে আদালত কিন্তু আসলে রুল জারি করেছেন। তার মধ্যে দুটো মামলার কথা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই। একটি হচ্ছে 1975 সালের মিসেস অরুণা সেন বনাম বাংলাদেশ সরকার। সেখানে আদালত বলেন যে কারণ দর্শানো ছাড়া গ্রেফতার এবং কারাদণ্ড অসাংবিধানিক। এবং একই সাথে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, যাকে আমরা সংক্ষেপে ব্লাস্ট বলি, ব্লাস্ট কিন্তু 1998 সালে এই বিনা পরোয়ানায় গ্রেফতার এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন করে এবং সেখানে কিন্তু আদালত 15 দফা নির্দেশনা প্রদান করেন। এই 15 দফার মধ্যে অবশ্যই রয়েছে যে মৌলিক অধিকারের যে বিষয়গুলো সেগুলো এসেছে, যে আইনের আশ্রয় লাভ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে এবং এছাড়াও অন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই আছে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়ার জন্য পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। কোনো ব্যক্তিকে গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তাকে পরিচয় প্রদান করতে হবে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে থানায় আনার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দ্রুত গ্রেফতারের কারণসমূহ তাকে জানাবেন, লিপিবদ্ধ করবেন। এই ধরনের 15টি নির্দেশনা কিন্তু দেয়া হয়েছে, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় এরকম অসাধারণ একটি মামলার রায় এবং এত ভালো ভালো কিছু নির্দেশনা আদালত দেওয়ার পরেও আমরা প্রতিনিয়তই দেখেছি যে আসলে এই নির্দেশনাগুলো মেনে চলা হয় না। একই সাথে একটু আমি বলতেই চাই, বাংলাদেশের পুলিশের যে নির্দেশিকা রয়েছে, অপরাধ তদন্ত নির্দেশিকা, সেখানে অধ্যায় 6.6-এ নারীদের গ্রেফতার সংক্রান্ত কিছু বিধান উল্লেখ করা হয়েছে। যেমন নারীদের গ্রেফতারের সময় পুলিশকে আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হবে, তদন্তের সময় তাদের সম্মান গোপনীয়তা রক্ষা করতে হবে, এই ধরনের কিছু নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেটিও আমরা দেখেছি যে মেঘনা আলমের ক্ষেত্রে কিন্তু সেগুলো প্রযোজ্য হয়নি। কাজে আইন রয়েছে, আদালতের যে নির্দেশনা রয়েছে, সংবিধানের যে আইনগুলোর কথা বলছে সেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে যখনই বিশেষ ক্ষমতা আইন বা এই ধরনের কোনো একটি কালো আইনকে প্রয়োগ করা হয়, তখন কিন্তু আসলে কোনো কিছুই আসলে মেনে চলা হয় না। এই বিষয়গুলো একটু আপনাদের সাথে বলবার প্রয়োজন ছিল, আলাপ করবার প্রয়োজন ছিল, যে কিভাবে একটি কালো আইন প্রয়োগ করে আসলে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তবে সামাজিক গণমাধ্যম এবং মানুষের এখন যে সচেতনতা, সেটির কারণে আমরা দেখলাম গত একই দিনে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, যেগুলোকে আমরা দেখতেই পারি যে হাইকোর্ট যে রুলটি জারি করেছে বা ডিএমপি যে স্বীকার করেছেন যে তাদের কাছে মেঘনা আলম রয়েছেন, এই বিষয়গুলো কিন্তু বলতেই হয় যে ইতিবাচক দিক। সর্বশেষে একটি কথাই বলবো যে সামাজিক গণমাধ্যমে আরেকটি বিষয়ও দেখেছে যে অনেকেই বলেছেন মেঘনা আলমের ফেসবুক প্রোফাইল ঘেটে তার পোশাক, তার জীবন আচরণ, সেগুলো দেখে আমরা যেটাকে ভিকটিম ব্লেমিং বলি, যে অনেকখানি মনে হচ্ছে যেন জাস্টিফাই করার চেষ্টা করছেন যে এই ধরনের জীবন যার, এই ধরনের পোশাক যে পরে, তার সাথে এমন কিছু ঘটলেই বাকি। আমি বলতেই চাই সকল মানুষের সমান অধিকার রয়েছে, যেটি আমাদের সংবিধান, আমাদের যে বিভিন্ন অধিকার সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, তা সবাইকে একই চোখে একই মাপে দেখে। আপনি আমি একজন মানুষের জীবন নিয়ে, তার পোশাক নিয়ে কি ভাবলাম, সেটিতে আইনের কিছুই যায় আসার কথা নয়। তবে সবশেষে এটুকুই বলতে চাই, মেঘনা আলমের বাবা তার কন্যার জন্য, আমি জানি এই মুহূর্তে আত্মীয় স্বজনদের অনেক কথা শুনছেন, অনেক সমালোচনার শিকার হচ্ছেন, কিন্তু তারপরেও একজন বাবা এই পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে তার কন্যার জন্য তার আইনি আশ্রয় লাভের যে অধিকার, সেটিকে নিশ্চিত করার জন্য গতকাল যে রিট পিটিশন করেছেন, সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, আমি সেজন্য তাকে স্যালিউট জানাই। আমি আশা করব সব পরিবার এভাবে বিপদের সময় তাদের সন্তানদের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সহজ আলাপে। ধন্যবাদ সবাইকে।